আচ্ছা দেখেন, কোন মূলধন 3 বছরে, কোন মূলধন 3 বছরে সরল সুদে মূলে, এই সরল সুদে মূলে, সরল সুদে মূলে, সরল সুদে মূলে 11,000 টাকা হয়, 11,000 টাকা হয়। সুদ আসলের, সুদ আসলের 3/8 হলে আসল ও সুদের হার নির্ণয় করুন। আসল ও সুদের হার নির্ণয় করুন। বিশ্ববিখ্যাত অঙ্ক, যা পরীক্ষায় বারবার আসে। 1999 সাল থেকে এই পর্যন্ত 4-5 বারের বেশি দিয়েছে। তো আমরা অঙ্কটা তুলে নিই। কোন মূলধন 3 বছরে সুদে মূলে 11,000 টাকা হয়। সুদ আসলের 3/8 হলে আসল ও সুদের হার নির্ণয় করি। তাই তো? এখন লিখব ধরি সুদ আসলের 3/8, মানে এটা হচ্ছে সুদ, এটা হচ্ছে আসল। দেখেন ধরি আসল 8 টাকা হলে তিন বছরের সুদ কত হবে? 8 গুণ এই 3/8 অংশ। তাহলে এই 8 8 কাটা সমান 3 টাকা। তাই তো? আমরা দেখতেই পাচ্ছিলাম আসল ছিল 8 টাকা, সুদ ছিল 3 টাকা। তারপরে এই কথাটা লিখতে হবে। তাহলে এখন আমরা করব কি? সুদ আসল। সুদ আসল সমান কত? আসল এত টাকা, সুদ এত টাকা। সুদ আসল হবে 8 প্লাস 3, মানে সুদ প্লাস আসল বা আসল প্লাস সুদ সমান 11 টাকা। সুদ আসল কত টাকা বের হলো? 11 টাকা। তাহলে আমরা লিখতে পারি না সুদ আসল 11 টাকা হলে আসল 8 টাকা। সুদ আসল 1 টাকা হলে আসল 8/11। আর সুদ আসল কত টাকা হলে? 11,000 টাকা হলে। সুদ আসল 11,000 টাকা হলে আসল 8 গুণ 11,000 ভাগ 11। তাহলে 11 11 কাটাই দিলেন, 1,000 থাকলো, তাই তো? তাহলে কত? 8,000 টাকা। তাহলে কত হলো? আসল কত হলো? আসল 8,000 টাকা বেরিয়ে গেল। তাহলে আসল যদি 8,000 টাকা হয়, তাহলে এখান থেকে সুদে মূলে, সুদে মূলে 11,000 টাকা। তাহলে আমরা সুদ বের করে ফেলতে পারবো না বলেন তো? তাহলে আমরা কি সুদ বের করতে পারবো না? সুদ আসল 11,000, 11,000 এর ভিতরে কত? আসল 8,000, 8,000। তাহলে আমরা সুদ বের করতে পারলাম কত? 8 আর কত 11 হয়? 3 এ 11,000, 3,000 টাকা। 3,000 টাকা তাহলে সুদ বের করে ফেললাম, তাই না? সুদ পেয়ে গেছি, আসল পেয়ে গেছি, সময়ও আমরা জানি। তাহলে কি আমরা সূত্রে ফেলে দিতে পারবো না? এতটুকু করার পরে আমরা কি সূত্রে ফেলে দিই। এতটুকু বুঝছেন কে কে বলেন তো? কেউ যদি না বুঝে থাকেন আমি বুঝিয়ে দিই। দেখেন
আচ্ছা দেখেন অঙ্কটা দেখেন, কোন মূলধন 3 বছরের সুদে মূলে 11,000 টাকা হয়। মানে 3 বছরের সুদে মূলে মানে 3 বছরের সুদ আর মূল ছিল, মূল মানে আসল, সুদে মূলে মানে সুদ আর আসলে 11,000 টাকা হয়। তাহলে সুদ আসলের 8-এর 3 অংশ হলে, সুদ আসলের 8-এর 3 অংশ হলে আসল ও সুদের হার নির্ণয় করুন। তাহলে সুদ আসলের 8-এর 3 মানে সুদ হবে 3, আসল হবে 8। বুঝতে পারছেন? ওটাই লিখছি আমরা, আসল 8 টাকা, সুদ 3 টাকা। তাহলে আসল 8 টাকার সুদ যদি 3 টাকা হয়, সুদ আসল কত হবে? এই 3 আর 8 যদি যোগ দিই, সুদ আসল 11 টাকা হয়ে গেল। তাহলে আমরা সুদ আসল 11 টাকা হলে আসল কয় টাকা? 8 টাকা। আমরা এখন আসল বের করছি। তাহলে সুদ আসল 1 টাকা হলে আসল হবে 8/11, আর সুদ আসলে 11 টাকা হলে আসল হবে 8,000 টাকা। এখন আমরা যদি আসল যদি জানি, আর যদি সুদ আসলটাও তাও জানি, সুদ আসল থেকে আসল যদি বিয়োগ করে দিই, যে সুদ আসল থেকে আসল বিয়োগ করে আমরা পেয়ে গেলাম সুদ। সুদও জেনে গেলাম, আসলও জেনে গেলাম। বুঝতে পারছেন? একেবারে সহজ। বুঝছেন? যদি বুঝতে থাকেন তাহলে আমি একটু মুছে দিই। তাহলে সুদ আসল আমাদের জানা হয়ে গেল। তাহলে আমাদের কি বের করতে হবে এখন? আমাদের বের করতে হবে, আসল তো আমরা পেয়ে গেছি 8,000 টাকা, তাহলে সুদের হার। সুদের হার, এই যে আসল, আসল আমরা পেয়ে গেছি না, 8,000 টাকা আসল। তাহলে সুদের হার আমরা বের করব, 8 সমান সমান কত? আই বাই পি এন। তাহলে আর আই কত? সুদ কত? 3,000 টাকা। 3,000 টাকা। পি, পি মানে আসল 8,000 টাকা। আর এন কত? 3 বছর গুণ 3, তাহলে সুদের হার সমান 100, এখানে উপরে 100। তাহলে এই দুটো শূন্য কাটা, এই দুটো শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 3 দিয়ে 3 একে 3, দুটো শূন্য, তাহলে থাকলো 8। তাহলে 4 দুগুণে 8, 50 দুগুণে 100, তাহলে 2 দুগুণে 4, 25 দুগুণে 100, তাহলে 25-এর 2, 25-এর 2, এই হলো সুদের হার, তাই তো? তো এইভাবে তো আমরা রাখতে পারি না, তাই 2 দিয়ে 25-কে একটু ভাগ করি, তাহলে 12 দুগুণে 24, তাহলে 1, আর একটা পয়েন্ট একটা শূন্য নিলাম, তাহলে 5 দুগুণে 10, তাহলে কত হবে? 12। বলেন। এই যে সুদের হার বের করতে বলছে না, সুদের হার, সুদের হার মানে কি? হার মানেই তো 100, মানে শতকরা, শতকরা কত? 12% না? এই এই কত কোথায় গেল? এই যে শতকরা 3 না? সুদ 3% হয় না সবসময়? সুদের হার মানে কি? 100, হার মানে কি? 100, এই জন্য 100 আসবে। বুঝতে পারছেন? হার, সুদের হার মানেই শতকরা। আপনাকে বলে যদি 3 টাকা সুদে আপনাকে যদি 100 টাকা জমা রাখেন, তাহলে আপনি কত কত টাকা সুদ পাচ্ছেন বলেন? 3 টাকা পাচ্ছেন না 100 টাকায়? আপনাকে যদি বলি আপনাকে আমি 3 টাকা সুদ দেবো, আপনি 2 লাখ টাকা জমা রাখেন ব্যাংকে, তাহলে সুদের হার কি 3% হয়ে যাচ্ছে না? ওই হার মানেই 100, এটা সবসময় মনে রাখতে হবে। মনে রাখতে হবে না, এটা স্বাভাবিক। এমনি মনে থাকবে। বলে দিলাম আমি, এখন থেকে মনে থাকবে। তাহলে আমাদের উত্তর বের হয়ে গেল কত? এই যে আসল 8,000 টাকা, তাহলে আমরা লিখতে পারি আসল 8,000 টাকা, সুদের হার 12.5%। বুঝছেন সবাই? কোন কাটাকাটিটা? এটা? আচ্ছা দেখেন, y সমান 3,000 গুণ 100, তাহলে
পি সমান 8,000 গুণ 3। এই দুটো শূন্য কাটেন, এই দুটো শূন্য কাটেন, এই একটা শূন্য কাটেন, এই একটা শূন্য কাটেন, ঠিক আছে? এই 3 কাটেন, এই 3 কাটেন, থাকলো কত? 100। তাহলে 8 কাটেন, 4 দুগুণি 8, আর 4 25 100। তাহলে থাকলো কত? 25/2। এই যে 25/2, ঠিক আছে? আর যদি মনে করেন এত কিছু না লিখবেন, তাহলে এতটুকুই রাখতে পারেন। তাহলে এখানে কত হলো? 12/2%। তাহলে সুদের হার 12/2%। বুঝছেন? এতটুকু লিখলেও হবে। একেবারে সহজ অঙ্ক, পানির মতো, পানির মতো, তেলের মতো, তাই না? আচ্ছা, এখন আমরা চলে যাব চক্রবৃদ্ধিতে। চক্রবৃদ্ধি অঙ্ক করলে আমাদের এই চ্যাপ্টার শেষ, সোনার বাংলাদেশ, তাই না? এই অঙ্কটাই পরীক্ষায় দেয়। আচ্ছা, চক্রবৃদ্ধির আছে, হ্যাঁ? না না, আজকে শেষ হবে না, আজকে চক্রবৃদ্ধি সূত্রটুকু লিখে শেষ করছি। আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি 1 প্লাস আর এন। এখন সূত্রগুলো মুখস্থ করে লিখে দিয়েছি, কালকের ভিতর মুখস্থ করে ফেলবেন। আর চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে? এটা কি চক্রবৃদ্ধি মূলধন, মূলধন, মূলধন কি দিয়ে প্রকাশ করে? সি দিয়ে। আর চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা যখন বলবে তখন কি হবে? সি সমান সি মাইনাস পি। কি বললাম? সি মাইনাস পি। আর সি মাইনাস পি কে আমরা একবারে লিখবো। এই সি, সি এর সূত্র কি ছিল? এই যে সি সমান সমান এটা ছিল না, এইটাকেই লেখেন পি 1 প্লাস আর বাই এন আর মাইনাস পি। বুঝতে পারছেন? চক্রবৃদ্ধি মুনাফা সূত্র জাদু, সি মাইনাস পি, আর সি সমান সমান এইটা, আর এইটা লিখে মাইনাস পি করে দিলে একবারে মুনাফা বের হয়ে যাবে। এই সূত্র একটা মুখস্থ রাখলেই হয়ে যাবে। এই সূত্র মুখস্থ রাখলে এই চক্রবৃদ্ধি মূলধন হয়ে যাবে। তাহলে কালকে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা শিখবো, মুনাফার মূলধন। এতদূর পর্যন্ত আজকে থাকলো। আর আপনারা নিজেদের মতো পড়তে থাকুন, বেশি কষ্ট দিচ্ছি না। সবাই ভালো থাকবেন এবং আগামীকাল ক্লাসে আসবেন সবাই। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। বাংলা ইংরেজি। আচ্ছা, আপনার কাছে কি কোনো বই আছে পুলিশের? আচ্ছা, কনস্টেবলের বই থেকে আপনি এখন মুখস্থ যে বিষয়টা, বাগধারা, এক কথায় প্রকাশ, ট্রান্সলেশন, এইগুলো আগে সবার আগে মুখস্থ করে ফেলবেন। বাগধারা, এক কথায় প্রকাশ আর ট্রান্সলেশন যা আছে সব মুখস্থ করবেন। আর সাধারণ জ্ঞান, সমার্থক শব্দ, বিপরীত শব্দ অত দেয় না, তারপরেও পড়বেন। কিন্তু এইগুলো মুখস্থ করবেন। আর প্রতিদিন একটা করে ইংরেজি রচনা আর আর হচ্ছে একটা প্যারাগ্রাফের ইয়েগুলো, আপনার ওই যে ছোট ছোট যেই ইয়েগুলো থাকে, যেমন ভূমিকা, বর্ণনা, তারপরে এর প্রতিকার, উপকারিতা, অপকারিতা, এগুলো একটু ভালোভাবে দেখবেন। এগুলো প্রতিদিন এক একটা প্যারাগ্রাফ দেখবেন, তাহলে আপনার এগুলোতে আগিয়ে থাকবেন, শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? আর সাধারণ জ্ঞান যেগুলো আছে ওগুলোই পড়তে থাকবেন। এখন তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আর সাধারণ জ্ঞান মনে করেন, সাধারণ জ্ঞান যা আসে এটা হচ্ছে রচনায়, এক কথায় বলতে পারেন। 10 মার্কের থাকবে রচনা, আর 10 মার্কের থাকবে টিকা। টিকা মানেও মনে করেন ওই
সারমর্ম লেখেননি ক্লাস 8 9 10 থাকতে? সারমর্ম, সারাংশ। তো এই টাইপেরই হচ্ছে টিকা। ওরকম আপনাকে লিখতে হবে, না হচ্ছে 6 7 লাইন লিখলেন টিকা। এগুলোই মূলত সাধারণ জ্ঞানে থাকে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণিত আর রচনা আর কম্পোজিশন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ট্রান্সলেশন যদি না পারেন তো আপনি মনে করেন চাকরি পাবেন না। ট্রান্সলেশন আর ম্যাথ, এই দুটো যদি না পারেন তাহলে মনে করেন চাকরি ওখানেই শেষ। আর ম্যাথটা আপনাদের এমনভাবে করাচ্ছি যাতে আপনারা ম্যাথ সব পারেন, কারণ এই ম্যাথের উপরে আমি আর ফোকাস করব না। এরপরে যখন আমার ক্লাস শেষ হয়ে যাবে আমি তখন ওইগুলোর ওপর ফোকাস করে আপনাদের পড়ানোবো। কারণ চক্রবৃদ্ধি হয়ে গেলে আমার আর থাকবে 2 চ্যাপ্টার, আর যেটা হচ্ছে বীজগণিত আছে 2 চ্যাপ্টার, আর জ্যামিতি আর পরিমিতি। এগুলো করলে আমাদের মূলত ম্যাথ শেষ হয়ে যাবে। তখন আপনাদের খুব তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, আর যারা ক্লাস করেনি তাদেরকে একটা রিভিশন ক্লাস দিব, এবং দেখা যাচ্ছে রিভিশন ক্লাসটা একদম লং 3 4 ঘন্টার একটা ক্লাস থাকবে, যে ক্লাসে সকল অঙ্ক একবারে করিয়ে দেব। এবং এরপরে নেব কি বিগত বছর প্রশ্ন সলিউশন। বিগত বছরে যে প্রশ্নগুলো হয়েছিল ওই প্রশ্নগুলো আমরা সব এক একটা চ্যাপ্টার ধরবো আর শেষ করব, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। যেহেতু অনেক শীত পড়ছে, বাসায় চলে যান, ভালোভাবে পড়াশোনা করেন। ওয়ালাইকুম আসসালাম।